শহরের বেশ বড়সড় এক আবাসিক হোটেলের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে তুর্য এবং আরুষ। যতদূর তথ্য পেয়েছে, শাহিন মির্জার বস খলিল ভুঁইয়া অর্থাৎ এই ড্রাগস পাচার, হিরোইন ব্যবসা, নারী পাচার এইসবের মূল হোতা এই হোটেলে গাড় ঢাকা দিয়েছে। আর তাকে ধরতে এখানে ছুটে আসা আরুষ এবং তুর্যের। তাদের এই মিশনে চিহ্নিত করা প্রায় সকল অপরাধীকেই ধরেছে তারা। এখন শুধুমাত্র বাকি আছে এই খলিল ভুঁইয়া। একে ধরতে পারলেই এই মিশন শেষ। আরুষ এবং তুর্য ইতিমধ্যে হোটেলের চারদিক থেকে নিজেদের ফোর্স দ্বারা ঘিরে ফেলেছে। এখন শুধুমাত্র তাদের ভেতরে ঢোকার অপেক্ষা। আরুষ এবং তুর্য দেরি করল না বেশি। চারিদিকটা একবার পর্যবেক্ষণ করে ঢুকে পড়ল হোটেলের ভেতরে। ম্যানেজারের সাথে কথা বলে খলিল ভুঁইয়ার কক্ষের ডুপ্লিকেট একটা চাবি নিয়ে গেল সেই দিকে। খুব সাবধানে চাবি দ্বারা কক্ষের দরজা খুলে ভেতরে ঢুকতেই চমকে উঠল আরুষ এবং তুর্য। এ কি, এ কোথায় এসে পড়েছে তারা? এই কক্ষে দেখে তো মনে হচ্ছে কোনো বাসর ঘর। চারিদিক ফুল এবং ফুলের পাপড়ি দ্বারা সাজানো হয়েছে। তুর্য হতবাক হলো। আরুষের পানে তাকিয়ে বলল, আমরা ঠিক কক্ষে এসেছি তো আরশ? তুর্যের কথা শেষ হতে না হতে আরুষ বাইরের দিকে দৌড় দিল। দরজায় রুম নাম্বারটা ভালোভাবে পর্যবেক্ষণ করে আবার ছুটে এসে দাঁড়ালো তুর্যের পাশে। আশেপাশে তাকিয়ে বলল, আমাদের তো এই রুমটার কোথায় বলা হয়েছিল স্যার? তুর্য ভ্রুকুচকালো। সন্দিহান দৃষ্টিতে চোখ বুলালো আশেপাশে। হোটেল কক্ষের শুভ্র রঙা বিছানাটা সাজানো হয়েছে লাল গোলাপের পাপড়ি দ্বারা। আবার সুন্দর স্বচ্ছ কৃত্রিম আলোর ব্যবস্থাও করা হয়েছে। এমন এক কক্ষে খলিল ভুঁইয়া আছে? এ বেটার কি বুড়ো বয়সে বাসনের শখ জেগেছে নাকি? তুর্যের ভাবনা চিন্তার মাঝে হঠাৎ খট করে একটা শব্দ ভেসে এলো তাদের কর্ণে। শব্দের উৎস খুঁজতে তুর্য এবং আরুষ তাকালো সেই দিকে। সাথে সাথে আখিদ্বয় বড় বড় হয়ে গেল দুজনের। এ তারা কোথায় এসে পড়ল? এক রমণী খোলামেলা একখানা নাইটি পরে দাঁড়িয়ে রয়েছে তাদের সম্মুখে। শরীরের প্রায় প্রতিটি ভাঁজই এই নাইটির ওপর থেকে দৃশ্যমান। তুর্য নিজের চোখ নামিয়ে নিল। আতঙ্কিত কণ্ঠে বলল, নাউজুবিল্লাহ। আরুষ ঢোক গিলল। মেয়েটির দিক থেকে চোখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে। তুর্যের পাশে একটু চেপে দাঁড়িয়ে মিনমিনে কণ্ঠে বলল, এই মেয়েটির গায়ের নাইটিটা কি গুলিস্তানে পাওয়া যাবে স্যার? তুর্য ভ্রু কুচকালো। আরুষের পানে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন? এই খোলামেলা নাইটি দিয়ে তুই কি করবি? আরুষ এলোমেলো দৃষ্টি ফেলল, ইতস্তত করে বলল, 2 দিন পর তো আমার বিয়ে, বাসরাতে বউকে উপহার দিতাম আর কি। তুর্য হতবম্ব হলো, হতবাক কণ্ঠে বলল, বাসরাতে বউকে উপহার দিবি, তাও গুলিস্তানের নাইটি? আরুষ কাচুমাচু করলো, আমতা আমতা করে বলল, কি করব বলুন স্যার, এরা তো আপনারই বোন। আপনার রক্ত বইছে ও শরীরে, এই রক্তের উপর বিন্দু পরিমাণ বিশ্বাস নেই আমার। বউকে বাসর ঘরে উপহার দেওয়ার জন্য বড় শপিং মল থেকে অনেক টাকা খরচ করে না হয় নাইটি কিনলাম। পরে দেখা গেল আপনার বোন নাইটি সহ আমাকে ধাওয়া করেছে, নয়তো গেল বাসর ঘরেই আমার মুখের উপরে নাইটি ছুঁড়ে মেরেছে। তখন কি হবে? তার থেকে গুলিস্তান থেকে অল্প দামে নাইটি কিনে দিব, সে ছুঁড়ে মারবে আমার মুখে, আমিও ছুঁড়ে মারবো আপনার কক্ষে। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে তাকালো আরুষের পানে। শক্ত কণ্ঠে কিছু বলবে তার আগে মেয়েটি এসে দাঁড়ালো তুর্যের মুখোমুখি। হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিতে চাইল তুর্যের বক্ষস্থল। সাথে সাথে ছেলেটার ছিটকে দূরে সরে গেল। চেঁচিয়ে বলল, দূরে থাক বেয়াদব মেয়ে মানুষ, আমার ঘরে বউ আছে। মেয়েটা তবুও দমল না। নিজের কাঁধ থেকে নাইটির এক হাতা একটু নিচে নামিয়ে কামুকি দৃষ্টিতে তাকালো তুর্যের বানে। ওষ্ঠ কামড়ে বলল, ঘরের বউ ঘরে আছে আর আমরা আছি বাইরে, আমাদেরও একটু সময় দাও বাবু। তুর্য চেঁচিয়ে উঠল, নাক মুখ কুঁচকে বলল, আমার মা আছে, নতুন করে কোনো মায়ের দরকার নেই। দূরে সর বেয়াদব মহিলা। মেয়েটা যেন আহাম্মক বনে গেল তুর্যের কথায়।
এসব কি বলছে এই ছেলেটা? মেয়েটা কিছুটা অবাক কণ্ঠেই বলল, আমি তোমার মা হতে যাব কোন দুঃখে? এসব কি বলছো তুমি? মা যখন হতে চাইছিস না, তাহলে বাবু কেন বললি বেয়াদব মহিলা? কোন দিক থেকে আমাকে তোর বাবু মনে হয়? আমার বিয়ে হয়েছে 8 বছর। এতদিন বউয়ের কাছে থাকলে তোর মতো 2-4টার বাপ বাপ করে আমার আগে পিছে হাউমাউ করে কাঁদতো। মেয়েটার মাথা ঘুরে উঠল যেন। এই কার পাল্লায় পড়ল সে? সাথে কিছুটা অপমানিত বোধ করল। তবে কিছু করার নেই যে, তাকে যে কাজ দেওয়া হয়েছে তা তো করতেই হবে তাকে। এই কাজের বিনিময়ে মোটা অঙ্কের টাকাও ইতিমধ্যে নিয়ে ফেলেছে সে। মেয়েটা আবারও এগিয়ে গেল তুর্যের পানে, রসিয়ে রসিয়ে বলল, তুমি না বড় রসিক পুরুষ। আমার তোমাকে ভালো লেগেছে ভীষণ। তুর্য ওষ্ঠ বাঁকালো, নাক মুখ কুচকে বলল, কিন্তু তোকে আমার মুঠেই পছন্দ হয়নি। দূরে সর আমার থেকে। মেয়েটি মানল না তুর্যের কথা, তবুও এগিয়ে যেতে শুরু করলো ছেলেটার পানে। সাথে সাথে তুর্য তার পেছনে গোজা বন্দুকটা বের করে হাতে নিল। ঝড়ের গতিতে ধরল মেয়েটার মাথায়। বাঁকা হেসে বলল, তুই ভুল মানুষের কাছে এসে পড়েছিস। আর তোকে যারা এখানে পাঠিয়েছে তারাও হয়তো ভুলে গেছে আমি কে। থামলো তুর্য, আবারও বলল, স্ক্রিপ্ট ভালো ছিল, তবে বড্ড পুরনো। এসব ওই নাটক সিনেমাতে দেখতে দেখতে মানুষের মুখস্থ হয়ে গেছে। তোদের অন্তত নতুন কিছু ট্রাই করা উচিত ছিল এবার। তুর্যকে এভাবে মাথায় বন্দুক ঠেকাতে দেখে ঘাবড়ে গেল মেয়েটা। মৃত্যু ভয়ে বুক কেঁপে উঠল তার। ঢোক গিলে বলল, আমাকে দয়া করে মারবেন না স্যার। আমি এখনই চলে যাচ্ছি এখান থেকে। আপনাদের আর বিরক্ত করব না। তুর্য হাসল, ওষ্ঠ বাঁকিয়ে বলল, এই তো লাইনে এসেছিস। এখন মানে মানে বলে ফেলতো। তোকে এখানে কে পাঠিয়েছে? মেয়েটি ভীত হলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, কেউ না, আমি নিজে এসেছি। তুর্য চেতে গেল, দাঁতে দাঁত চেপে বলল, বলবি নাকি এখনই গুলি করে খুলি উড়িয়ে দিব তোর? মেয়েটা এবার ভীত হলো আরো, আতঙ্কিত কণ্ঠে বলল, বলছি বলছি। বল। মেয়েটা কাপা কাপা কণ্ঠে জবাব দিল, খলিল ভুইয়া। তুর্য বন্দুক নামিয়ে ফেলল মেয়েটির কপাল থেকে। আরুষের পানে তাকিয়ে বলল, দুজন নারী সদস্যকে ডাক। এটাকে দিয়ে উত্তম মাধ্যম দিতে বল কিছু। দেখ মুখ থেকে আরো কিছু বের হয় কিনা। সময় যতটা অতিবাহিত হচ্ছে, আরুষ এবং ইরার বিয়ের দিনও ততটা ঘনিয়ে এসেছে। বাড়ির সকলে ইতিমধ্যে শপিংয়ে নেমে পড়েছে। বাড়ির প্রথম মেয়ের বিয়ে বলে কথা। যদিও তুর্যের বিয়ে নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল তাদের, কিন্তু তারপর যা ঝামেলা হলো তাতে সকল জল্পনা কল্পনার অবসান ঘটেছে অনেক আগেই। আগে একদিন শপিংয়ে এলেও আজ আবারও বাড়ির সকল মহিলারা জোট বেঁধে চলে এসেছে শপিং মলে। টুকটাক সবারই কিছু কেনাকাটা বাকি ছিল, তাই আর কি। তবে মলের ভেতরে ঢোকার আগেই রাস্তায় বেশ বড়সড় একটা জটলা চোখে পড়ল সকলের। এখানে আবার কি হয়েছে? মারামারি লেগেছে নাকি? আশেপাশের জনমানবের আলোচনা শুনে তো তাই মনে হচ্ছে। পৃথা উকিঝুঁকি মেরে ভিড়ের ভেতরে দিকটা দেখার চেষ্টা করল। আবছায় হঠাৎ কাউকে দেখে ভীষণ চমকালো সে। কাকে দেখেছে সে? তুর্য? পরক্ষণেই নিজের ভাবনাকে নিজেই ধিক্কার জানালো মেয়েটা। তুর্য এখানে আসবে কি করে? সকালে তো অফিসে যাই বলে বেরিয়ে গেল, তাহলে এখানে এই মারামারির মধ্যে কোথা থেকে আসবে? তবে কথাটা যতই সে নিজের মনকে বোঝানোর চেষ্টা করুক না কেন, মনটা যেন কিছুতেই মানতে চাইছে না। মনে হচ্ছে সে তুর্যকে দেখেছে। পৃথা নিজের পার্স ব্যাগ থেকে মোবাইলটা বের করলো, কল লাগালো তুর্যের নাম্বারে। 1 বার, 2 বার, 3 বার, না, কল ধরছে না ছেলেটা। তবে কি পৃথা ঠিকই দেখেছে ওটা তুর্য? অনেকটা সন্দেহের বশেই পৃথা এগিয়ে গেল ওই জটলার পানে। ভিড় ঠেলে ভেতরে ঢুকতেই চমকালো মেয়েটা, এ তো সত্যিই তুর্য। একটা ছেলের মাথায় বন্দুক টেকিয়ে দাঁড়িয়ে আছে, আর পাশে আরুষ আরেকটা ছেলেকে বেধড়ক মারছে।
এ কি দেখছে সে? সত্যি নাকি স্বপ্ন? না না, এ সত্যি হতে পারে না। তুর্য এমন নয়। তুর্য এমনি নির্লজ্জ, খারাপ যাই হোক, গুন্ডা ধাঁচে নয়। পৃথা নিজের চোখ দুটো বন্ধ করে নিল। একটু সময় নিয়ে আবার তাকালো সম্মুখে। না, সে ভুল দেখছে না, এই তুর্যই। পৃথার চোখের সম্মুখে ভেসে উঠল রাজশাহী সে গোলাগুলির দৃশ্যটা। সেখানে সে মাস্ক পরা একটা ছেলে গুলি চালাতে দেখে জ্ঞান হারিয়েছিল। জ্ঞান ফেরার পরে চোখের সম্মুখে সে তুর্যকে আবিষ্কার করেছিল। তবে কি সেই মাস্ক পরা ছেলেটা তুর্য ছিল? পৃথার মাথা ঘুরে উঠল, হাঁটু জোড়া কাঁপতে শুরু করলো থরথর করে। কোনো মতে মেয়েটা গলার স্বরটা একটু বাড়িয়ে বলল, তুর্য। চেনা কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই চমকে উঠল তুর্য। পিছন ফিরতে আবিষ্কার করল পৃথাকে। মেয়েটা নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানি। আস্তে আস্তে কেমন যেন ঢলে পড়ছে নিচের দিকে। তুর্য ছুটে গেল স্ত্রীর পানে। মাটিতে পড়ার আগেই মেয়েটাকে ধরে নিল সে। তবে তাতেও শেষ রক্ষা হলো না। সেই রাজশাহীর মতো আজও জ্ঞান হারালো মেয়েটা। তুর্য অস্থির হলো, কি করবে কি ভেবে উঠতে পারছে না সে। নিশ্চয়ই মেয়েটা তাকে ভুল বুঝেছে, নয়তো জ্ঞান হারাবার কথা নয়। এখন কি করবে সে? তুর্য নিজের হাত দ্বারা আলতোভাবে চাপড় দিল পৃথার দুই গালে। ব্যগ্র কণ্ঠে ডাকল, পৃথা, পৃথা। পৃথা তবুও সাড়া দিল না। তুর্যের অস্থিরতা বাড়ল আরো। দিশেহারা হয়ে আরুষকে বলল, আরশ, গাড়ি আন তাড়াতাড়ি, ওকে হাসপাতালে নিতে হবে। আরুষ দেরি করল না মোটেও। এই দিকের কাজ ফেলে রেখেই সে ছুটল গাড়ির পানে। আর তুর্য দ্রুত কোলে নিল পৃথাকে। খানিক সময়ের মধ্যেই পৃথাকে নিয়ে হাসপাতালে পৌঁছালো তুর্য। মেয়েটা অসুস্থ হয়ে পড়ায় পরিবারের লোকেরাও শপিং টপিং বাদ দিয়ে ওদের পিছু পিছুই এখানে এসেছে। তবে ভাগ্য খারাপ, এমন একটা সময়ও তুর্যের স্ত্রীর সাথে হাসপাতালে থাকার সময় হচ্ছে না তার। এমন একটা পরিস্থিতিতে এসব ঘটলো যে ছেলেটা না পারছে এই দিকে যেতে, আর না পারছে ওই দিকটা ছাড়তে। এইদিকে পৃথা তাকে ভুল বুঝেছে, ওইদিকে তার ঘাড়ের উপরে চলমান গুরু দায়িত্ব রয়েছে। যাকে ধরার জন্য, যার নাগাল পাওয়ার জন্য এতদিন হন্যে হয়ে দেশ বিদেশ ঘুরে বেরিয়েছে, সে খলিল ভূঁইয়া তার নিজের শহরে এসেই গাঁটে গেড়েছে। অনেক কষ্টে তার নাগাল পেয়েছে তুর্য। এই মুহূর্তে তাকে না ধরে যদি শুধুমাত্র নিজের ব্যক্তিগত জীবনের পেছনে ছুটে, তাহলেও তো হবে না, নিজের দায়িত্বও তো পালন করতে হবে। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। নিজের সকল দায়িত্ব পালনের শেষে না হয় পৃথাকে বুঝিয়ে বলা যাবে সবটা। মেয়েটা অবুঝ নয়, নিশ্চয়ই বুঝবে তাকে। পুরো 24 ঘন্টা। গতকাল পৃথাকে হাসপাতালে রেখে যাওয়ার পরে পুরো 24 ঘন্টা বাইরে কাটিয়ে কেবলই নিজ বাড়ি মুখ হয়েছে তুর্য আর আরুষ তার বাড়ি মুখ। কি আর করবে, নিজেদের দায়িত্ব পালনে এছাড়া যে আর উপায় নেই। খলিল ভূঁইয়া এবং তার দলবলকে ধরতে কাল থেকে এতটাই ব্যস্ত ছিল যে একটা কল পর্যন্ত করতে পারেনি বাড়িতে। পৃথা কি অবস্থায় আছে, জ্ঞান ফিরেছে কিনা, সে খবরটা পর্যন্ত নিতে পারেনি। তবে এত জটিলতার মধ্যে একটা বড় জটিল কার্ডের সমাধান মিলেছে। এতদিনের প্রচেষ্টায় খলিল ভূঁইয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে তুর্য এবং আরুষ। ব্যাটাকে ধরে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে তবেই যে যার বাড়িতে ফিরেছে তারা। এবার অন্তত ঝামেলাহীনভাবে নিজের বউকে একটু সময় দেওয়া যাবে, বোঝানো যাবে সবটা। তুর্য বেশ ফুরফুরে মেজাজে ঢুকলো নিজের বাড়িতে। বসার কক্ষে পা রাখতেই চমকে উঠল। চৌধুরী বাড়ির বসার কক্ষটা যেন কানায় কানায় পরিপূর্ণ এই মুহূর্তে। বাড়ির লোকজন তো আছেই, সাথে পলাশ শিকদার একদম সপরিবারে এসেছেন তুর্যদের বাড়িতে। তুর্য ভ্রুকুচকাল সকলকে দেখে। এই রাজাকার জনগোষ্ঠী আবার এখানে কি করছে? প্রথমে সকলকে দেখে একটু ভরকে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিল বেচারা। হাজার হলেও তার শ্রদ্ধেয় শ্বশুর মশাই এই পলাশ শিকদার। তুর্য বেশ নম্র কণ্ঠে তার পানে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? পলাশ শিকদার থমথমে দৃষ্টিতে তাকালেন তুর্যের পানে, গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, ভালো থাকতে দিলে কি আর সপরিবারে আজ এখানে আমাদের উপস্থিত হতে হতো নাকি?
তুর্যের তেমন একটা বোধগম্য হলো না পলাশ শিকদারের কথা। কপালে ভাঁজ পড়ল তার, পলক ঝাপটে শুধালো। কেন, আমি আবার কি করেছি? সাথে সাথে ভেসে এলো তৌফিকের কণ্ঠস্বর। বেচারা আমতা আমতা করে বলল। ভাইয়া অনলাইনে দেখ। তুর্যের কপালের ভাঁজ আরো গাঢ় হলো। অনলাইনে আবার কি হয়েছে? কাল থেকে খলিল ভুঁইয়াকে গ্রেফতারের প্রচেষ্টায় এতটা ব্যস্ত ছিল যে অনলাইনে কেন মোবাইলটা ধরারই সুযোগ পায়নি সে। তুর্য কপালের ভাঁজ অব্যাহত রেখেই পকেট থেকে নিজের মোবাইলটা বের করলো। ডাটা অন করতেই মেসেজ এবং নোটিফিকেশনে যেন মোবাইলটা হ্যাং হওয়ার উপক্রম। তুর্য ভরকে গেল। তড়িঘড়ি করে একটা নোটিফিকেশনে ঢুকতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। এ কি দেখছে সে? এ তো সেই দিনের হোটেল রুমের ছবি। সেই নাউজুবিল্লাহ মার্কা মেয়েটার সাথে হোটেল রুমে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুর্য যে কথাগুলো বলেছিল তখনকার ছবি। কেউ খুব চালাকির সাথে গোপনে সেই মুহূর্তগুলোর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। যদিও ছবিগুলোর মধ্যে খারাপ কিছু নেই। একটা ছবিতে দেখা যাচ্ছে হোটেল রুমে ফুল দ্বারা সুসজ্জিত এক কক্ষে খোলামেলা পোশাকধারী এক রমণীর সম্মুখে দাঁড়ানো তুর্য। আরেকটা ছবিতে দেখা যাচ্ছে খোলামেলা পোশাকধারী মেয়েটা হাত বাড়িয়ে ছুঁতে চাইছে তুর্যকে। বাস এইটুকুই। তবে ছবিগুলোকে খারাপ বানিয়েছে এ দেশে বসবাসকারী কিছু হলুদ সাংবাদিকের দল। কোনো কোনো সংবাদ মাধ্যমে ছবিগুলো আপলোড করে তাতে শিরোনাম হিসেবে লিখেছে, সিক্রেট পুলিশ সদস্য তুর্য চৌধুরীর সিক্রেট ফাঁস। কোনো কোনো সংবাদ মাধ্যমে আবার লিখেছে, সিক্রেট পুলিশ সদস্য তুর্য চৌধুরী হোটেল রুমে নারী দেহে মগ্ন। আবার কোনো কোনোটায় দেওয়া হয়েছে, দেশের রক্ষকই যখন ভক্ষক। সংবাদগুলো দেখে মাথা ঘুরে উঠল তুর্যের। পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম এখন তুর্যময়। কেউ কেউ আবার দাবি করছে তার কাছে নাকি তুর্যের লিঙ্কও আছে। তুর্য এবং হোটেল রুমের ওই মেয়েটার ছবি পোস্ট করেছে। উপরে ক্যাপশনে লিখেছে, লিঙ্ক চাইলে ইনবক্স করুন। তুর্য আশ্চর্য হলো, ওই মেয়েটার সাথে তো তার কিছুই হলো না, তাহলে লিঙ্ক এলো কোথা থেকে? আসলে বাঙালিরা বোঝে বেশি, তাদের ক বললে কলিকাতা বুঝে নেয়। দুটো ছবি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলো কি করলো না, এর মধ্যে এরা লিঙ্ক পর্যন্ত চলে গেছে। আর ছবিগুলোর পেছনে কি আছে না আছে বাছবিচার না করেই সংবাদ মাধ্যমগুলো ছড়িয়ে দিয়েছে সর্বত্র। একটা দেশের সংবাদ মাধ্যমগুলো থাকে ওই দেশের জনগণের নিকট ভরসার স্থান হিসেবে। চারিদিকে কি হচ্ছে না হচ্ছে, দেশের কি অবস্থা, পৃথিবীর কি অবস্থা, এই সব কিছু সাধারণ জনগণের নিকট পৌঁছে দেওয়ার একমাত্র বিশ্বাসযোগ্য মাধ্যমই হলো সংবাদ মাধ্যম। এখন তারাই যদি বিশ্বাসযোগ্যতার স্থান থেকে বেরিয়ে গিয়ে নিজের ঊর্ধ্বে তোলার জন্য মিথ্যা তথ্য ছড়ায়, তাহলে সাধারণ জনগণ বিশ্বাস রাখবে কাদের ওপর? একজন পুলিশের যেমন প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা উচিত নয়, তেমন একজন সাংবাদিকেরও প্রমাণ ব্যতীত কিংবা কোনো ধরনের বাছবিচার ছাড়া কোনো তথ্য জনগণের নিকট পৌঁছে দেওয়া উচিত নয়। এতে মানুষের জীবনের ওপরে প্রভাব পড়ে। তাদের একটা ভুল সংবাদের জন্য নিমিষেই একটা মানুষ, একটা পরিবার কিংবা একটা জাতি ধ্বংসদ্বার প্রান্তে পৌঁছে যেতে পারে। প্রতি বছর এই সংবাদ মাধ্যমগুলোর বাছবিচার ছাড়া মিথ্যে সংবাদ এবং মানুষের ভাইরাল খেলার জন্য কত নিরীহ মানুষের জীবন নষ্ট হয় তা কি এরা জানে? তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। প্রমাণ ছাড়া কেন এই সংবাদ মাধ্যমগুলো এইসব সংবাদ প্রকাশ করেছে, এর জবাবদিহি তো তুর্য চাইবে তাদের নিকট। সাথে প্রত্যেকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থাও গ্রহণ করবে, কিন্তু তার আগে তাকে ঘর সামলাতে হবে। গতকাল এমনি হাতে বন্দুক দেখে ভুল বুঝেছি পৃথা, আজ আবার এই ঘটনা। মেয়েটা নিশ্চয়ই তাকে আরো ভুল বুঝেছে। বোঝাটাও কি স্বাভাবিক নয়? মানুষ আমাদের যেভাবে বুঝাবে আমরা তো সেভাবেই বুঝবো। হলুদ সাংবাদিকগুলো খবরটা যেভাবে প্রকাশ করেছে তাতে সাধারণ জনতা ভুল বুঝতে বাধ্য। তুর্য অস্থির হলো, ব্যগ্র কণ্ঠে বলল, এসব মিথ্যা, এগুলো আমাকে ফাঁসানোর জন্য তৈরি করা হয়েছে। তুর্যের কথা শেষ হতে না হতেই পিয়াল মুখ খুলল, থমথমে কণ্ঠে জবাব দিল, কোনটা ফাঁসার জন্য আর কোনটা সত্যি তা এখন পুরো দেশের মানুষ সবাই জানে। প্রমাণ তো অনলাইনে ঘোরাফেরা করছো।
পিয়ালের কথার মধ্যেই পলাশ শিকদার থমথমে কণ্ঠে বললেন, আমার মেয়েকে আর এক মুহূর্তের জন্য এখানে থাকতে দেব না। ওর বাবা এখনো মরে যায়নি যে ওকে তোমার মতো একটা চরিত্রহীন ছেলের সাথে থাকতে হবে। তুর্যের বুক কাঁপল। পৃথাকে তার বাবা নিয়ে চলে যাবে? তাহলে তার কি হবে? যে মেয়েটাকে ছাড়া তার এক মুহূর্তও কাটে না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায়, যাকে বুকে জড়িয়ে না ধরলে রাতে ঘুম আসে না, তাকে ছেড়ে তুর্য থাকবে কিভাবে? না, পৃথা কোথাও যেতে পারে না। পৃথা তার কাছেই থাকবে। তুর্য চোখ মুখ শক্ত করল, দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার বউকে কোথাও যেতে দিব না। সাথে সাথেই তেতে উঠল পিয়াস। অগ্নি কণ্ঠে বলল, তুই বললেই হবে নাকি? আমরা আমাদের বোনকে তোর মতো একটা লম্পটের কিছুতেই থাকতে দেব না। ঘরে বউ রেখে হোটেল রুমে অন্য মেয়েদের সাথে, ছি ছি, ভাবতেও অবাক লাগছে আমার। তুর্য নিজেও তেতে উঠল এ পর্যায়ে। কেউ কিছু না জেনেই তার উপরে কি বিশ্রী একটা অভিযোগ এনেছে। পৃথাকে ছেড়ে দীর্ঘ 8টা বছর সে দূরে ছিল, তখনই কোনো মেয়ের সান্নিধ্যে গেল না, শুধুমাত্র নিজের বউ আছে এবং তাকে ভালোবাসে এই ভেবে। আর আজ পৃথাকে এতটা কাছে পেয়ে, নিজের করে পেয়েও অন্যত্র যাবে। তবে এই মুহূর্তে তুর্য সবচেয়ে বেশি আশ্চর্য হলো নিজের পরিবারকে দেখে। তার সম্মুখে পলাশ শিকদার এবং পিয়াল এতগুলো কথা বলল তুর্যকে, চরিত্রহীনের উপাধি পর্যন্ত দিল, অথচ কেউ একটু প্রতিবাদ করলো না। তার পরিবার কি তার ওপর এইটুকু বিশ্বাস রাখতে পারলো না? এতটাই খারাপ তুর্য? খারাপ লাগলো ছেলেটার, তবে এই মুহূর্তে সে এই খারাপ লাগাকেও দূরে সরিয়ে রাখলো। পৃথাকে কিছুতেই সে নিজের থেকে দূরে নিয়ে যেতে দিবে না। মেয়েটা যেতে চাইলেও জোর করে রাখবে, অন্তত নিজের ভালো থাকার জন্য হলেও পৃথাকে চাই তুর্যের। দিশেহারা হলো ছেলেটা, মুখ খুলে কিছু বলতে চাইল, তবে সে সুযোগ আর হলো না। তার আগেই পৃথা হাত তুলে থামিয়ে দিল তুর্যকে। সকলের সম্মুখে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার স্বামীকে রেখে কোথাও যাব না। কিন্তু পিয়াল ফুঁসে উঠে বলতে চাইছিল কিছু, পৃথা তাকেও থামিয়ে দিল সাথে সাথে। বিশ্বাসের সাথে বলল, আমার স্বামীকে আমি বিশ্বাস করি। গতকাল রাস্তায় তাকে বন্দুক হাতে দেখে তৎক্ষণাৎ আমার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিল। তবে আমার বিশ্বাস ছিল আমার স্বামী কোনো অন্যায় কর্মের সাথে যুক্ত থাকতে পারে না, এবং আজ এই সংবাদের পর এটা অন্তত প্রমাণ হয়ে গেল যে সে সত্যিই কোনো অন্যায় কর্মের সাথে যুক্ত নয়। সে দেশের একজন রক্ষক হিসেবে কাজ করছে, এবং আমি আমার স্বামীর এই পেশাকে নিয়ে গর্ববোধ করি। থামল পৃথা, আবার বলল, মানছি আমার স্বামী আমার থেকে নিজের পেশায় লুকিয়েছে। এর মানে এই নয় যে সে অন্য নারীর সান্নিধ্যে চলে গিয়েছে। আমি আমার স্বামীকে যথেষ্ট বিশ্বাস করি এবং ভরসা করি। সেখানে এই অনলাইনে তুচ্ছ একটা ঘটনা ধরে বাপের বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি আমার স্বামীর কাছেই থাকবো, কোথাও যাব না।